যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আসমা আক্তার পড়ে শোনাবো আমার শুধু মানুষ হারায় উপন্যাসের দ্বিতীয় পর্ব। লিখেছেন ইসমত আরাফরিয়া। তাহলে দেরি কেন, শুরু করা যাক। হসপিটাল থেকে রিলিজ নিয়ে আজ কয়েকদিন হয় শাহানা বাড়িতে। কি অবাক কাণ্ড, জয়ন্ত নামের সেই ভদ্রলোক হসপিটালের সব বিল পেড করে দিয়েছে, তবে শাহানা এখনও তাকে একটা ধন্যবাদ জানায়নি। এদিকে কোম্পানির ইডি নাজিমউদ্দিন দিনে 2 বার নিয়ম করে শাহানার খোঁজ নেন। অফিস বয়কে দিয়ে নানান রকমের ফল পাঠান। নাজিমউদ্দিনের ধারণা অফিসের কাজের প্রেসারে শাহানা অসুস্থ হয়েছে। নাজিমউদ্দিনের শাহানার প্রতি এই উদ্বিগ্ন হওয়াটা শাহানার কাছে স্বাভাবিক লাগছে না। তারপরও শাহানা মেনে নেয়, তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। আজকাল এমন অনেক কিছুই মেনে নেয় শাহানা, যা কিছু কখনোই তার প্রয়োজন ছিল না। কেন নেয় সে উত্তর তার নেই। যেমন সেদিন কোনো কারণ ছাড়াই সবটা মেনে নিয়েছিল। যাকগে সেসব কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে চা খাওয়ার পুরনো অভ্যাস তার। নিজের হাতে 1 কাপ কড়া লিকারের দুধ চা বানিয়ে খাচ্ছে শাহানা। ভেতরের ঘর থেকে গানের গুনগুন আসছে। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। শাহানা সেই সুরের সাথে সাথে মনের অজান্তেই ঠোঁট মেলাতে মেলাতে চায়ে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে অনেক দিন পর সে নিজের নিয়মে ফিরেছে। সকালের নাস্তা সেরেই শাহানা ভেবেছিল বনানী থানায় যাবে। ব্যাংকের কার্ডসহ কত প্রয়োজনীয় কাগজপত্র আটকে আছে সেখানে। অসুস্থতার বাহানায় যাওয়া হচ্ছে না, তবে আজ যাবে বলে মনে মনে ঠিক করেছে। দুপুরের রোদ কাটতেই শাহানা রওনা দিল। বনানী থানায় গিয়ে ওয়েটিং রুমে বসা মাত্রই একজন কনস্টেবল এসে বলল, আপনি কি শাহানা চৌধুরী? হ্যাঁ, আমার সাথে আসুন। শাহানা কনস্টেবলের পিছে পিছে গেল। একটা রুমের সামনে গিয়ে বলল, আপনি ভেতরে যান ম্যাডাম। শাহানা ভেতরে ঢুকতেই ওসি হাবিবুর বাসার হাসি মুখে বললেন, আমি কিন্তু আপনাকে চিনতে একদম ভুলিনি ম্যাডাম। আপনার সবগুলো বই আমার সংগ্রহে। আমার বলতে আমার স্ত্রী আপনার বড় ভক্ত। একবারে তো আপনার সাথে দেখা করবে বলে আমাকে বইমেলাতেও নিয়ে গেছিল, কিন্তু আফসোস পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি বইমেলাতেও যান না। এই বলে হাবিবুর বাসার শাহানার দিকে একটি বই এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমার স্ত্রীর নাম আফরোজা, এই নামে একটা অটোগ্রাফ দিন প্লিজ। ও যে এই অটোগ্রাফ পেলে কি খুশি হবে আপনাকে বোঝাতে পারবো না। শাহানা এই পরিস্থিতির জন্য একেবারেই অপ্রস্তুত ছিলেন, কারণ যে কোনো স্থানে নিজের লেখক পরিচিতি গোপন রাখেন। শাহানা হাবিবুর বাসারের কাছ থেকে বই হাতে নিলেন। যে বইটি শাহানা হাতে নিলেন এটা তার অন্যতম জনপ্রিয় উপন্যাস। শাহানা অটোগ্রাফ দিয়ে টেবিলের দিকে তাকাতেই নানান রকমের নাস্তা দেখতে পেলেন। হাবিবুর বাসার খুব হাসি হাসি মুখ করে নিয়ে শাহানার দিকে তাকিয়ে বললেন, এটা সামান্য আয়োজন, তাও আমার স্ত্রীর অর্ডার। এখানে আমার কোনো দোষ নেই ম্যাডাম। আমার স্ত্রী গত রাতেই বাপের বাড়ি গিয়েছেন। আসলে ও জানতো না আপনি আসতে পারেন আজকে, নইলে আজ এসে সারাদিন বসে থাকতো থানায়। গতদিন যেদিন আসবেন বলেছিলেন, ও সেদিন আপনার জন্য নিজ হাতে হাঁসের মাংস আর চালের আটার পিঠা বানিয়ে এনেছিল। আপনার কোনো বইতে নাকি হাঁসের মাংস রান্নার চমৎকার বর্ণনা দেয়া ছিল, তাই ও আপনার জন্য হাঁসের মাংস রান্না করে এনেছিল। ওর ধারণা আপনি হাঁসের মাংস রান্না খুব পছন্দ করেন। পরে আপনি না আসাতে সারাদিন অপেক্ষা করে বেচারি খুব মন খারাপ করে বাসায় ফিরে গিয়েছিল। আমি কি জানতে পারি হাঁসের মাংস রান্না আপনার পছন্দ কিনা? জি না, আমি একেবারেই হাঁসের মাংস পছন্দ করি না। আমারও এমনটাই মনে হয়েছিল ম্যাডাম, কিন্তু আমার স্ত্রী আপনার লেখার এত ফ্যান যে ওর লেখা পড়ে ভেবেছিল আপনার বোধহয় হাঁসের মাংস খুব পছন্দ হবে। হাবিবুর বাসারের এই সব কথা শুনে শাহানা মনে মনে অপরাধবোধ কাজ করছে, কিন্তু কিছুই করার নেই। শাহানা যে মনে মনে দিব্যি কেটেছে এইসব
খ্যাতি, নাম সব কিছু এড়িয়ে চলবে। যে নাম খ্যাতি জীবনে ভালো থাকার সবচেয়ে বড় বাধা হয় তা এড়িয়ে চলাই বাহুল্য। শাহানাও হয়তো এই সব এড়িয়ে চলে, যদিও শাহানা এখনও জানে না এটা তার সঠিক সিদ্ধান্ত কিনা। তবে নিজেকে এভাবে লুকিয়ে রাখার মাঝেই নিজে শান্তি খুঁজে পান। হাবিবুর বাসার কনস্টেবলকে ডাক দিতেই কনস্টেবল একটা ব্যাগ হাতে করে রুমে আসলেন। শাহানার দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে হাবিবুর বাসার বললেন, দেখুন তো ম্যাডাম, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদিও চোর নিজে মুখে বলেছে মাত্র 1080 টাকা খরচ করেছে। জানেন ম্যাডাম, আমি আমার জীবনে এত চোর ধরেছি, কিন্তু এমন অদ্ভুত চোর কোথাও দেখিনি। হাবিবুর বাশারের কথা শেষ না হতেই শাহানা বলে উঠল, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? হাবিবুর বাশার অবাক সুরে বললেন, বলেন কি ম্যাডাম, আপনি ওই চোরের সামনে যাবেন? হ্যাঁ, যেতাম যদি আপনি অনুমতি দিতেন। শাহানার কথা শুনেই সাথে সাথে হাবিবুর বাশার উঠে দাঁড়ালেন। এরপর শাহানাকে নিয়ে গেলেন সেলের কাছে। সেখানে বেশ কয়েকজন আটকা। এর মধ্যে কনস্টেবল জহির বলে ডাক দিলেন, কিন্তু অবাক বিষয়, কেউ এই ডাকে সাড়া দিল না। পরের বার ডাকতেই একজন উঠে দাঁড়ালেন। হাবিবুর বাশার শাহানার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, এই সেই চোর, খুবই ইন্টারেস্টিং চোর। এই এক জীবনে কত চোর দেখলাম, কিন্তু এমন চোর দেখিনি। শাহানা খুব ভালো করে জহিরকে দেখলেন। এরপর জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করে বাকি টাকা সহ ব্যাগটি ফিরিয়ে দিতে এলেন? জহির খুব ভারী গলায় উত্তর দিলেন, বাকিটা প্রয়োজন হয়নি। শাহানা মোটেও এমন উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। এরপর শাহানা জহিরকে আবার জিজ্ঞেস করলেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? 4 জন। কে কে? জহির অনেকক্ষণ চুপচাপ থেকে উত্তর দিল, মা, বাবা আর আমার 8 বছরের একটা ছেলে। আপনার স্ত্রী? আমি দুঃখিত এত ব্যক্তিগত প্রশ্ন করার জন্য। বউ এখন নাই, সে অন্য লোকের সাথে বিয়ে করেছে। শাহানা একের পর এক জহিরকে প্রশ্ন করে যাচ্ছেন। মনে হচ্ছে না যে একজন জেলের সাথে থাকা চোরের সাথে কথা বলছে। শাহানার কথা বলার ভাব দেখে মনে হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে চাকরির পরীক্ষা নিচ্ছে। তবে হ্যাঁ, জহিরকে দেখতে বোঝা যাচ্ছে 8-10টা সাধারণ পরিবারেরই একটি ছেলে। হয়তো সেদিন তার কোনো কারণে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, নয়তো তার মতো ছেলে চুরি করবে কেন? শাহানা সেটাই জানার চেষ্টা করছে। শাহানা আবার জহিরকে বলল, আপনি যে বেশ কয়েকদিন ধরে থানায় আটকা, এটা আপনার বাড়ির লোক জানে? না, কেউ জানে না, জানে শুধু আমার একজন বন্ধু। আপনার ব্যাগটা জমা দিতে আসার আগে আমার বন্ধুকে জানিয়ে এসেছিলাম। হুট করে এই যে আপনার কোনো খবর নেই, আপনার পরিবার চিন্তা করছে না? হ্যাঁ, এই জন্যই বলে আসছি, কাজের জন্য কয়দিন বাইরে থাকা লাগতে পারে। এরপর আর বাড়ির জন্য চিন্তা হয়নি? ছোট বাচ্চাটার কথা মনে হয়নি? জহির মাথা নিচু করে শাহানার কথা শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। এমন পরিস্থিতিতে কী বলতে হয় শাহানার জানা নেই। শাহানা হাবিবুর বাশারের সাথে সেল রুম থেকে বেরিয়ে আসলো। জিডিটা তুলে জহিরকে সাথে নিয়ে থানা থেকে বের হলো। শাহানা এই ছেলেটাকে একেবারেই চেনে না। তবে আর যাই হোক, এই ছেলেটা চোর না। জহিরকে সাথে নিয়েই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ব্যাপারটা একটু বেশি বেশি মনে হলেও শাহানা মনে হচ্ছে জহিরের বাড়িতে যাওয়া উচিত। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ শুনশান নীরবতা। শাহানা জহিরের পিছু পিছু যাচ্ছে। শাহানার এই ব্যাপারটা নেহাত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। উঁচু উঁচু বিল্ডিং, পাশ দিয়ে চলে গেছে এক গলি। সেই গলির পথ ধরে যাচ্ছে জহির। জহিরের পিছু পিছু হাঁটছে শাহানা। অনেকক্ষণ হাঁটার পর জহির এসে থামল। এরপর শাহানার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এই বাড়ির পেছনে যে টিন শেডের লম্বা একটি ঘর দেখছেন, তার দক্ষিণের 2টা ঘরে আমার বাবা মা আছে। এখানেই আমরা থাকি। শাহানা দ্রুত পায়ে এগিয়ে গেল। ঘরের সামনে যেতেই দেখল খোলা দরজার সামনে একটা বাচ্চা বসে আছে, মলিন একটা মুখ। শাহানা বাচ্চাটির গালে হাত দিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি বাবা?
অবাক চাহনি নিয়ে বাচ্চাটা শাহানার দিকে তাকিয়ে আছে। ঘরের থেকে একজন মুরব্বী মহিলা এগিয়ে আসলেন। তার বয়স 60-এর উপরে হবে। শাহানার দিকে তাকিয়ে বললেন, ওর নাম বাবলু। ও বোবা, কথা বলতে পারে না। আপনি কার কাছে এসেছেন? শাহানা কী বলবে বুঝে ওঠার আগেই ঘরের ভেতর থেকে একজন বয়স্ক লোকের ব্যথায় কাতরানোর আওয়াজ শোনা গেল। এদিক থেকে মহিলাটি বেশ চিৎকার করেই বলল, আমি মরিনি, বললাম তো আসছি। এই বলেই বয়স্ক মহিলা ভেতরে ঢুকে গেলেন। শাহানা তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে শাহানার পা এখানে আটকে গেছে। সে চাইলেও নড়তে পারছে না। অজানা কারণে শাহানার অসম্ভব কষ্ট হচ্ছে। তাহলে জহির যা বলেছিল তা সবই সত্যি। জহিরের বাবা ক্যান্সারে ভুগছেন আজ অনেক দিন যাবৎ। চিকিৎসা কি করবে? এই মানুষগুলোর মুখে ভাত তুলে দিতেই হয়তো হিমশিম খায় ছেলেটা। শাহানার আর কিছুই জানার ইচ্ছে হল না। তবে ক্ষমতা থাকলে হয়তো অনেক কিছুই করতে পারত। জহিরের হাতে 10,000 টাকা সহ একটি কাগজে একটি ঠিকানা লিখে দিল এবং বলল, কাল সকাল 11টার সময় যেন সেখানে যায়। হয়তো সব ঠিক হবে না, তবে চলার মতো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে ঠিকই। শাহানা হাঁটছে। অন্য সময় এই পথ দিয়ে অনেক দ্রুত হাঁটে, তবে আজ তেমন তাড়া নেই। একা মানুষের জীবন যেমন, ঠিক তেমনই কেউ ভাতের থালা নিয়ে অপেক্ষা করেনি যে শাহানার দ্রুত বাড়ি ফিরতে হবে। অথবা শীতের রাতে গরম ভাত ঠান্ডা হয়ে গেছে বলে রাগ করে আজ ভাত খাবে না, এমন কেউ বলার একটা মানুষও তার নেই। তবে কিসের এত তাড়া? তবে চলুক পথ। শাহানা হাঁটছে আর ভাবছে, মানুষের জীবন কত বড়ই না অদ্ভুত। প্রিয় মানুষগুলোর জন্য মানুষ কত রকমের পথ বেছে নেয়। হাজার অভাবে থেকেও প্রিয় মানুষগুলোর সাথে বেঁচে থাকার কি গভীর আকাঙ্ক্ষা তাদের। অথচ কারো কারো সব কিছু থাকার পরও সামনে বসিয়ে এক থালা ভাত খেতে দেওয়ার মতো একটা মানুষ থাকে না। আজকের মতো বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খুব শীঘ্রই গল্পের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।